চালু দিছো? আচ্ছা, দেখো টাইট্রেশনটা কি বলছিলাম, টাইট্রেশন বলতে কি বোঝায়? ধরো আমরা একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করি। কি করি আমরা? জানা দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে জানা দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি। তাহলে দেখো তো জানা দ্রবণের ঘনমাত্রাটা কি? যেমন ধরো জানা দ্রবণের ঘনমাত্রাটা হয় হইতেছে আমার যে জানা দ্রবণটা, দেখো জানা দ্রবণ এটা অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে হবে, ঠিক আছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হইতে হবে। এটা অবশ্যই কি হইতে হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আমরা কেন নিব? কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স সহজে পাত্রের সাথে রিঅ্যাকশন করে না। পাত্রের সাথে রিঅ্যাকশন করে না। তোমরা পরীক্ষার সময় কিন্তু তোমাদের বলবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, বুঝিয়ে লেখো খ নম্বর প্রশ্নে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যাদের ঘনমাত্রা কি হয় না, পরিবর্তন হয় না, সহজে পাত্রের সাথে বিক্রিয়া করে না, এবং খোলা স্থানে রাখলে সূর্যের আলো বা বাহ্যিক কোনো কিছুর সাথে কি করে না, রিঅ্যাকশন করে না। অর্থাৎ একটা জিনিস প্রিপারেশন করে রাখলে দীর্ঘদিন যাবত এটার ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এরাই কি আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো পাত্রের সাথে রিঅ্যাকশন করে না, তারপরে কি ঘনমাত্রা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আর এটা কি বলা যায়? যেমন আলো বাতাসের সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, সহজে পাত্রের সাথে রিঅ্যাকশন করে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সাবস্টেন্স। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। দেখো এটা তো জানা। আর অজানা দ্রবণটা কি? অজানা দ্রবণ আমার ইদার প্রাইমারি স্ট্যান্ডার্ড হইতে পারে, আবার কি হইতে পারে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে পারে। কিন্তু যদি ধরো তোমার একটা দ্রবণ, তুমি ধরো এটা সাহায্যে টাইট্রেশন করবা, যেমন ধরো তুমি জানা দ্রবণটাই তোমার কি হয়ে গেছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়ে গেছে এখন, ঠিক আছে? ধরো এইভাবে করা লাগবে। ফর এক্সাম্পল ধরো অক্সিডোমেট্রিক টাইট্রেশন, মানে জারণ বিজারণ যে টাইট্রেশন আছে সেগুলা করার সময় আমাদের সবগুলাই আমাদের হয় হইতেছে জানো কি, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। কারণ তখন আমার KMnO4 এর সাথে KMnO4 এর কি করতে হয়? স্ট্যান্ডার্ডাইজেশন করে নিতে হয়। কার সাপেক্ষে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাপেক্ষে। এখন এটা নিজে একটা কি বলতো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তখন আমার সোডিয়াম হাইড্রোক্সাইড রে আবার এই যে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়া এটার কনসেন্ট্রেশনটা আমরা যাই না, এই কনসেন্ট্রেশনের সাহায্যে KMnO4 টা বের করি। বুঝতে পারছো? কিন্তু আমরা KMnO4 এর সাথে ডিরেক্ট ধরো এই সেলের রিঅ্যাকশন করতে পারি না। কেন করতে পারি না? কারণ KMnO4 এর সাথে যদি তুমি ধরো HCl দাও, তাহলে সেখান থেকে দেখো ম্যাঙ্গানিজ আর যে ক্লোরিন আছে, ক্লোরিনের দুইটারই ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালু সেম। যেমন দেখো এই যে MnO4 MnO2 মাইনাস, এইটারও যেই টাইট ভ্যালুটা হচ্ছে 1.36 ভোল্ট ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুর, ক্লোরিন ডিভাইডেড বাই ক্লোরিন 2 প্লাস ক্লোরিন মাইনাস, এটারও ভ্যালু হচ্ছে 1.36 ভোল্ট। তো তারা কি করবে? রিঅ্যাকশন করবে? পরস্পর রিঅ্যাকশন করবে না। তাই আমরা ডিরেক্ট HCl এর সাপেক্ষে এটার কি করতে পারি না, টাইট্রেশন করতে পারি না। তখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি আমার স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড না, এটার স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। এইটারই বলা হয়েছে টাইট্রেশন বা স্ট্যান্ডার্ডাইজ করা। স্ট্যান্ডার্ডাইজ করা মানে হচ্ছে টাইট্রেশনের সাহায্যে এটার যেই স্ট্যান্ডার্ড যে কনসেন্ট্রেশন সেটা বের করা। আমার টাইট্রেশনের মেইন ভ্যালুটাই হচ্ছে অজানা দ্রবণের কনসেন্ট্রেশন বের করা, অথবা স্ট্যান্ডার্ড যে কনসেন্ট্রেশন। ধরো তুমি নিছো সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার, তুমি এক্সপেরিমেন্টালি তুমি জানো যে এটা 0.1 মোলার, কিন্তু আদৌ কি এটা 0.1 মোলার আছে কিনা বা এটার কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা বের করি প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের সাহায্যে। কেন করি? কারণ এটা তো আমার কখনো পরিবর্তন হয় হয় না। এখন আসি, আমরা একটা নিলাম কি জানা দ্রবণ, আর একটা নিলাম কি অজানা দ্রবণ। ধরো তোমার জানা দ্রবণ হিসেবে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড না HCl নিলাম, ঠিক আছে? HCl। এখন কতটুকু নেই? আমরা HCl প্রিপারেশন করতে হয়। আর অজানা দ্রবণ, অজানা দ্রবণটা আমরা যে কোনো কিছু হতে পারে। ধরো অজানা দ্রবণের সাথে তোমরা তো সোডিয়াম হাইড্রোক্সাইড করছো না, HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্যান্ডার্ডাইজেশন করছো না? আচ্ছা, ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্যান্ডার্ডাইজেশন করব HCl এর সাপেক্ষে।
এখন HCl টা কি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জানি, সো এটা আমরা বানাই হইতেছে 0.1 মোলার অথবা 0.1 নরমাল সলিউশন বানাই, ঠিক আছে। এই HCl এর 0.1 মোলার অথবা 0.1 নরমাল বানাই। এখন মোলারিটি আর নরমালিটির মধ্যে পার্থক্য কি? মোলারিটি হইতেছে আমার 1000 ml দ্রবণে কি 1000 ml দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত আছে, ঠিক আছে, 1 মোল না কত মোল, সেই মোল সংখ্যাটা কি আমার মোলার। আর নরমালিটিটা কি 1000 গ্রাম দ্রবণে 1000 গ্রাম দ্রবণে কি বলছি দ্রবণে নাকি কি দ্রাবকে দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রব দ্রবীভূত আছে সেটার কি বলা হয়। যেমন ধরো 1 নরমাল বলতে বোঝায় ধরো 0.1 নরমাল HCl, এটার মানে হইতেছে আমার 36.5 গ্রাম আছে আমার 1000 গ্রাম সলভেন্ট, ঠিক আছে। আর 0.1 মোলার মানে বুঝাইতেছে যে 0.1 আছে না, তাহলে 3.65 গ্রাম গ্রাম ইকুইভ্যালেন্ট। এটারও হইছে এরকমই। এখন দেখো আমার এখানে কাজ কি, তোমরা নরমাল দিয়ে করায় না, তোমাদের মোলার দিয়েই করাবে, ঠিক আছে। এখন 0.1 মোলার কিভাবে তুমি প্রস্তুত করবে, কিভাবে তোমার প্রস্তুত করতে হবে না 0.1 মোলার। এখন দেখো যদি তোমার 1 মোলার হইতো, দেখো 1 মোল হইতো, তখন তুমি কতটুকু HCl নিতা, বলো তো 36.5 গ্রাম নিতা না। দেখো 1 মোল সমান সমান কি 36.5 গ্রাম, তাহলে দেখো তো 0.1 মোল সমান সমান কি হবে 3.65 গ্রাম, 65 গ্রাম হয়ে গেছে, হয়নি, কিছু হয়নি। এখন দেখো আমার প্রিপারেশন করা লাগবে না 0.1 মোলার, এটা প্রিপারেশন করার জন্য আমি একটা কনিক্যাল ফ্লাক্স নিব, ঠিক আছে, কনিক্যাল ফ্লাক্স নিব। এখন কনিক্যাল ফ্লাক্সটা তোমাদের হয় হইতেছে 500 ml এর, কতটুকু হয় জানো, 500 ml এর হয়, 500 ml হয়, 500 না সরি 100 ml এর হয়। এই যে এরকম দেখবা, এই যে এরকম থাকে, ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত এটা কি 100 ml থাকে, 100 ml থাকে। তাহলে দেখো তো তোমার আয়তন বের করছো না, তাহলে এইখানে তুমি 100 ml প্রস্তুত করবা, 100 ml প্রস্তুত করার জন্য কতটুকু 0.1 মোলার প্রস্তুত করবা। এখন 0.1 মোলার 100 ml HCl এর তুমি মলিকুলার ওয়েট জানো, মলিকুলার ওয়েট কত 36.5 গ্রাম, তাহলে তোমার এখান থেকে কতটুকু লাগবে, মানে 0.1 মোলার প্রস্তুত করার জন্য তোমার ডাব্লিউ লাগবে না। তখন তুমি একটা কি করবে, একটা চামচ দিয়া চিমটা দিয়া ওই যে একটা পাত্র দিয়ে দিবে, তোমার HCl এর একটা পাত্র দিয়ে দিবে, সেখান থেকে তুমি নিবা HCl নিবা, কতটুকু নিবা, নিবা হইতেছে W সমান সমান SMV ডিভাইডেড বাই কি 1000, S এর ভ্যালু কত 0.1 মোলার, M এর ভ্যালু কত 36.5, V এর ভ্যালু হইছে 100 ডিভাইডেড বাই কি 1000, ভাগ করলে দেখবা 3.65 গ্রাম আসবে। কত আসবে 3.65 গ্রাম আসবে। মিলা দেখতে পারো, দেখো 0 0 0 0 কাটা, এখানে একটা শূন্য না, তার মানে এখানে কি হবে, এরা মানে কি বলতো 1 ডিভাইডেড বাই 10, তাহলে 10 10 3.65 বা 0.365 যে কোনো একটা গ্রাম আসবে। অতটুকু তুমি পাত্রের মধ্যে নিবা বা এই কনিক্যাল ফ্লাক্সে নিবা, কনিক্যাল ফ্লাক্সে নিয়ে তুমি ডিস্টিল ওয়াটার দিবা, কি দিবা ডিস্টিল ওয়াটার দিবা, ডিস্টিল ওয়াটার এই যে এতটুকু দিবা, দিয়া ভালো মতো কি করবা শেক করবা বা ঝাঁকায় নিবা, ঝাঁকায় নিয়ে আপ টু কিউএস, এটার বলা হয় কিউএস কোয়ান্টিটি সাফিসিয়েন্ট, এটার কি বলা হয় কোয়ান্টিটি সাফিসিয়েন্ট বা কিউএস পরিমাণ কি নিবা পানি নিবা। এখন কিউএস মানে কি বোঝায়, ধরো তোমার এটা প্রস্তুত করবা কি 100 ml না, এই 100 ml পর্যন্ত তুমি পানি দ্বারা কি করবা এটা পূর্ণ করবা। তখন এখন কথা হচ্ছে এটা একদম সমান সমান করা লাগবে না, এতটুকু পর্যন্ত করবা, করার পরে বুলেট নিবা, সরি বুলেট না, এটা কি বলে পিপেট নিবা, পিপেট, সরি পিপেট কোনটা জানো, ওই যে একটা দেখবা যে এভাবে এরকম চাপ দেয় উপরে পানি ওঠে, আবার এখানে চাপ দিলে পানিটা বের হয়ে যায়, ঠিক আছে, ওইটাতে ডিস্টিল ওয়াটার নিয়ে অল্প অল্প করে এটার মধ্যে ঢালবা, বুঝতে পারছো। এখন ওই পিপেট দেখবা আরেক ধরনের পিপেট পাওয়া যায়, এই উপর একটা গোল, এটার মধ্যে চাপ দিলে এটা কি করে উপরে ওঠে, তারপরে এখানে 3টা সুইচ আছে, একটা ইজেক্ট তোমার এটা বের হয়ে যাবে, আরেকটা হইতেছে অটোমেটিক, অটোমেটিকলি তোমার পুরোটা পড়ে যাবে। ইজেক্ট হইলে কি তুমি ধরো ইজেক্টে যদি প্রেস করো, তুমি যতক্ষণ ইজেক্টে চাপ দিয়ে রাখছো অতটুকু সময় পর্যন্ত সেটা কি হবে মানে পড়বে, আর যদি তুমি অটোমেটিকে চাপ দাও তাহলে পুরোটা পড়ে যাবে। আর আরেকটা হইতেছে আটকায় রাখার জন্য, এটা কি যেন ছিল এস সম্ভবত স্টপ, ওইটা ছিল। তাহলে দেখো এতটুকু পর্যন্ত নিয়ে এটা শেক করলা, তাহলে দেখো তো তোমার কি তৈরি হয়ে গেছে, এখানে 0.1 মোলার 100 ml কি হয়েছে HCl সলিউশন প্রস্তুত হয়েছে। এখন এইটার সাপেক্ষে আমি কি করব, অজানা দ্রবণের কি করব ঘনমাত্রা বের করব,
ঠিক আছে, কি বের করব? অজানা দ্রবণের ঘনমাত্রা বের করব। তাহলে যেটা আমার জানা সেটা এখন আমি কি করব, দেখো আমার কাইন্ড অফ জিনিসটা এইরকম। এটা কি আমার কনিক্যাল ফ্লাক্স, এটা কি কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি কি নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। কতটুকু নিব? 10 গ্রাম নিব, সরি 10 ml নিব। সোডিয়াম হাইড্রোক্সাইড তো তোমার দিয়েই দিবে, তোমার টিচাররা দিয়ে দিবে, এটা তোমার আর বানাইতে হবে না। কেন বানাবা? এটা বানাইলে তো তুমি এটার কনসেন্ট্রেশন জানোই, এটা তো তোমার আননোন। ধরো যে কোনো জায়গা থেকে তোমার একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এনে দিয়েছে, এখন এটার তুমি কি করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। তুমি কতটুকু নিবা? 10 ml নিবা। 10 ml নিয়া এটার মধ্যে কি দিবা, ইন্ডিকেটর দিবা। কি ইন্ডিকেটর দিবা? ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন দিবা। এখন ফেনফথ্যালিনের কালার কি বলো তো? ফেনফথ্যালিনের কালার কি? পিঙ্ক। এখন বলো তো এটা কি পিঙ্ক থেকে কালারলেস হবে না, এই কালারলেস থেকে পিঙ্ক হবে? নিচে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে আমার কালারলেস থাকবে। মানে ফেনফথ্যালিনটা, এই ফেনফথ্যালিন আমার ইন্ডিকেটর, এইটা আমার অ্যাসিডিক কন্ডিশনে থাকে হইতেছে পিঙ্ক। যখন নাকি আমার অ্যাসিডিক হবে, মানে কন্ডিশনটা অ্যাসিডিক হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, পিঙ্ক কালার হবে। যখন নাকি আমার বেজে থাকবে, তখন সেটা হবে আমার কালারলেস। বুঝতে পারছো? তাহলে এখন আর তুমি দিছো কিসে বলো তো? এটা বেজে দিছো না, তো এটা কি হবে, কালারলেস থাকবে না, এটা কালারলেস থাকবে। এখন এখানে তুমি এই যে 100 ml পর্যন্ত নিবা, 100 না, এটা 50, বুলেট হচ্ছে 50 পর্যন্ত থাকে, এই যে 0 থেকে এখানে 50। এখন এই যে একটা কথা আছে, এই জায়গায় তোমার আটকায় দেওয়ার মতো একটা জিনিস থাকে, বুঝতে পারছো? এখন তুমি কি তাহলে এটা আটকায় রেখে এখানে দিবা, এটা পুরোটা ভরবা? হ্যাঁ, আটকায় রেখে ভরবা, না তো এটা এখান থেকে পইরেই যাবে, তাই না? তো প্রথমত কনিক্যাল ফ্লাস্কটা সরায় রাখবা, একটা ছোট বিকার নিবা, বিকার নিচে রাখবা, রাখার পরে এটা 0 পর্যন্ত ফিল আপ করবা, এটা ছাইরা দিবা। ছাইরা দিয়া এখান থেকে 3 থেকে 4 ফোঁটা পড়তে দিবা। ঠিক আছে, এটা দিয়ে 3 থেকে 4 ফোঁটা পড়তে দিবা, পড়ার পর এটা স্টপ করে দিবা। স্টপ করে দেখবা এখান থেকে কতটুকু নামছে, তারপরে আবার 0 পর্যন্ত ফিল আপ করবা। যদি তুমি এটা না করো তাহলে কিন্তু তোমার পরিমাণে ভুল আসবে, ঠিক আছে, ক্যালকুলেশনে কিন্তু ভুল আসবে। তো এটা করা যাবে না, এটা আমার একদম মানে এখানে লাস্ট ফোঁটা এখান পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার 50 ml। কিন্তু তুমি যদি এরকম করো যে এখানে আমার ধরো এই যে এই এতটুকু পর্যন্ত হইতেছে, মানে এই যে মেশিনটা, মানে যে কর্ডটা আছে এটা ঘুরাইলে এখান থেকে হইছে পরে, আরো পরে, এই এতটুকু পর্যন্ত পুরোটা পরিপূর্ণ করা লাগে, করার পরে এখানে 0 পর্যন্ত পূর্ণ করবা। এখন এখানে 10 ml নিছো না, এখন এক ফোঁটা করে ফালাইতে থাকবা যতক্ষণ না পর্যন্ত এটা কি হয়, পিঙ্ক কালার হয়। কেন পিঙ্ক হবে বলো? তুমি উপর থেকে অ্যাসিড ফালাইতেছো না, অ্যাসিড কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডে নিউট্রালাইজ করে লবণ তৈরি করে ফেলবে। একদম লাস্ট মোমেন্টে দেখবা এক ফোঁটা ফালানোর পরে এখানে কি হয়ে যাবে বলো, এখানে 10 ml আছে, এখান থেকে 10 ml পড়লে এটা কি লবণ পানি হয়ে নিঃশেষ হয়ে যাবে না? তারপরে লাস্ট যখন নাকি আমি একটা ফোঁটা এখানে ফালাবো, তখন এটা কি হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে না? কি অ্যাসিড হবে? লবণটা আমার অ্যাসিড হয়ে যাবে, পুরোটা তো আমার এখন লবণ, এই লবণটা কি হয়ে যাবে, অ্যাসিডিক লবণ হয়ে যাবে, তখন এটা সাথে সাথে কালার চেঞ্জ হবে। এখন তোমার পরীক্ষার প্রশ্ন করে যে সাম্য অবস্থা আগে আসে নাকি এন্ড পয়েন্ট বা শেষ বিন্দুটা আগে আসে? আমার সাম্য অবস্থাটা আগে আসে। সাম্য অবস্থাটা কখন বলো তো? এখানে 10 ml, এখানে 10 ml একদম নিউট্রালাইজ করে ফেলছে, এটা কি আমার সাম্য অবস্থা। তো সাম্য অবস্থা আগে আসছে, তারপরে লাস্ট এক ফোঁটা যখন দিছি, এই ফোঁটা দেওয়ার পরে আমার ইন পয়েন্ট আসছে। এই লাস্ট ফোঁটাটা দেওয়ার কারণ কি, আমার যাতে কালারটা চেঞ্জ হয়, আমি বুঝতে পারি যে এটা কি হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? ইন পয়েন্টটা কি আসে, পরে আসে। পুরোটা বুঝতে পারছো? ধরো এখান থেকে আমার 8.3 ml পড়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে 8.3 ml কি গেছে বলতো? HCl গেছে না? তাহলে দেখো V1, V1 কত, 8.3 ml, S1 মানে কি অ্যাসিডের কনসেন্ট্রেশন আর কি, কত, 0.1 মোলার। V2 আমি এখানে কতটুকু নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড 10 ml। S2 কনসেন্ট্রেশন কতটুকু, কনসেন্ট্রেশন আমরা জানি, জানি না, S2 টা কি, কোশ্চেন মার্ক। তাহলে S2 টা কি হবে, V1 S1 ডিভাইডেড বাই কি, V2। এটা হবে না? এখান থেকে করবা, করলে দেখবা যে কনসেন্ট্রেশনটা বের হবে, এটাই হচ্ছে কি আমার এটার কনসেন্ট্রেশন। এরকম আরো 3 বার করবা, 3 বার না আরো 2 বার করবা, একবার করছো না, এরকম আরো 2 বার করবা, কইরা এই যে S2 টা বের হবে না 3 বার, ওইটার যোগ করে 3 দ্বারা ভাগ করে দিবা। হ্যাঁ, গড় যেটা বের করবো, এটাই হচ্ছে তোমার ফুল হচ্ছে টাইট্রেশন প্রসেস। তোমার 3টা টাইট্রেশন আছে, এই HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড
HCl এর সাথে Na2CO3 আর আরেকটা হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বক্সিলিক অ্যাসিড, এই তিনটা আছে। টাইম তুমি যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরেও 30-35 মিনিট লাগে, মানে আমরা তাড়াতাড়ি করি, আমাদের সময় লাগে, কারণ আমরা তো চুরি করি। চুরি করি কি, যেমন দেখো আমরা ওই যে লেভেলিং আছে, তোমরা তো লেভেল ক্লেম করতে পারো না, কিন্তু আমরা তো লেভেল ক্লেম করতে পারি। তোমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে পাত্র থেকে নিবা, এটার মধ্যে লেখা থাকে যে এটার পিউরিটি কতটুকু। ও ঢাইকা দিছে। আমাদেরটা তো এটা ঢাকা যায় না, কারণ আমাদের আরো অনেক কেমিক্যাল আছে তো। তো আমারটার মধ্যে লেখা আছে পিউরিটি কতটুকু। এখন পিউরিটি অনুযায়ী আমি বুঝতে পারবো যে আমার HCl কতটুকু দেওয়া লাগে। এখন যদি পিওর 100% পিওর হয়, তাইলে আমার 10 ml HCl 10 ml NaOH কি ডিসোসিয়েট করবে, তাই না? একটা H প্লাস একটা OH মাইনাস। কিন্তু আমার যদি পিউরিটি কম থাকে, তাহলে কি আমার কম লাগবে। সো আমরা এটা চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো, ধরো ফার্স্টে 8 পর্যন্ত দিয়ে ফেলবা, যে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইডই হোক, তুমি একদম মানে সময় বাঁচানোর জন্য 8 পর্যন্ত দিয়ে ফেলবা। দিয়ে ফেলার পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবা, বুঝতে পারছো? তাইলে দেখবা যে তোমার সময় কম লাগবে। আশা করি তোমার পুরো টাইট্রেশনটা বোঝা হয়েছে না? 8.3 পুরোটা দিয়ে দিবা কেন? 8.3 পর্যন্ত না, আমি বললাম যে 8.3 আসার পরে আমার কালার চেঞ্জ হয়ে গেছে আর কি। ধরে নাও যে 8.3 ml ঢালার পরে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এই আবার উল্টা পাল্টা কথা কইতাছে। ঢাইলা দিবা কেন তুমি? তোমার তো 8.3 আসবে না, তোমার তো অন্যটা আসতে পারে না, তোমার 10 আসতে পারে, 11 আসতে পারে, 12 আসতে পারে, আসতে পারে না? এখন 8.3 আসলে তার মানে কি বলতো, কনসেন্ট্রেশনটা বেশি আছে এটার। যদি তোমার 10, 11, 12 পর্যন্ত যায়, তার মানে কি কনসেন্ট্রেশন 0.1 থেকে কম আছে। এখন এটা তোমার ডিপেন্ড করে, তুমি ধরো, মানে এটা তোমার বললাম 10 ml যেহেতু নিছো, সো এইখান থেকে তুমি ধরো প্রথমে 8 ml পর্যন্ত ঢাইলা ফেলবা। ঢাইলা ফেলার পরে আস্তে 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 ঢালবা, দেখবে যে কতটুকু পর্যন্ত যায়। ধরো তোমার এখন আসছে যে 11তে আসছে, ঠিক আছে, 11 ml এ আসার পরে তোমার কালার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে V2 এর ভ্যালু কত, সরি এই V1 এর ভ্যালু কত বলো তো? 11 ml। বুঝতে পারছো? এইভাবে করে তুমি পুরোটা প্রসেস 2বার আরো করবা, মোট 3বার করবা, তারপরে বের হয়ে যাবে। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? বলো। হয় বুঝে নাই। প্র্যাকটিক্যালি তোমাদের না বললাম যে অনেক ভিডিও পাওয়া যায়। এই মানে এই জগতে এসে, মানে এই সময় এসে যদি বলো যে পড়াশোনার জন্য আমি দেখাইতে পারবো কিনা ফুল প্রসেস, আমাদের টাইটেশন নাই, গেলে তো ছোটবেলার, মানে ধরো এখন আমরা 2-2 উঠে গেছি না, 2-1 পর্যন্ত টাইটেশন ছিল। এবারও টাইটেশন ছিল, অক্সিলোমেট্রিক টাইটেশন, এটি তোমাদের মানে মাথার উপর দিয়ে যাবো, এটি বুঝতা না। ওই টাইটেশন করছিলাম আমরা 1-1-1-2 তেই, সেকেন্ড ইয়ারে এগুলা করায় না। এটা অফ করো, অফ করে তোমার ফোন লাগাও, ICT করাবো।